প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক দর্শনের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে আরোহ অনুমান। তো তোমাদের রিডিউস সিলেবাসে আরোহ অনুমান থেকে দুটো চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ এবং অন্যটি হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই অধ্যায় থেকে তোমাদের এই দুটি অধ্যায় থেকে এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব এবং মিলের কোন দুটি পদ্ধতি উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে অবশ্যই কমন আসবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাব যে প্রশ্নতে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আরোহ অনুমানের সংজ্ঞা দাও। এই সংজ্ঞাটি তুমি যদি মুখস্থ করো, বুঝে মুখস্থ করো, তাহলে দেখবে যে তুমি 5টা প্রশ্ন ইজিলি পাচ্ছ, তার মধ্যে 2টো এসএকিউ 3টে এমসিকিউ ইজিলি পাচ্ছ। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটি, পরীক্ষায় পড়ুক বা না পড়ুক এই সংজ্ঞাটি তোমাকে আত্মস্থ করতেই হবে। তো খুব সহজ সরল ভাষায় এই সংজ্ঞাটি তুলে ধরছি। দেখো, যে যুক্তিতে কয়েকটি বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করা হয়, তাকে আরোহ অনুমান বা যুক্তি বলে। এই সংজ্ঞা থেকে যে বিভিন্ন প্রশ্নগুলো উঠে আসে তা একে একে আমি তোমাদের ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি, আরোহ অনুমানের ভিত্তি বলতে কী বোঝো? যে নীতির উপর নির্ভর করে সামান্যীকরণ করা হয় তাকেই আরোহ অনুমানের ভিত্তি বলে। পরের প্রশ্ন, আরোহ অনুমানের ভিত্তি কী কী বা আরোহ অনুমানের ভিত্তি কত প্রকার? আরোহ অনুমানের ভিত্তি 2 প্রকার, আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি। পরের প্রশ্ন, আরোহের আকারগত ভিত্তি কী কী? উত্তর হবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম বা নীতি। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন আসতে পারে প্রকৃতির একরূপতা নীতি কী? এই নীতির মূল কথা হলো প্রকৃতি সম অবস্থায় সমরূপ আচরণ করে। পরের প্রশ্ন, কার্যকারণ নিয়ম। এই নিয়ম অনুসারে বলা যায় যে প্রতিটি কার্যের কারণ আছে, কারণ ছাড়া কার্য ঘটে না, পৃথিবীতে কারণ ছাড়া কার্য ঘটতে পারে না। পরের প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী? উত্তর, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পর্যবেক্ষণ বলতে কী বোঝো? কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন কোনো প্রাকৃতিক ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলে। পরের প্রশ্ন, পরীক্ষণ বলতে কী বোঝো? কোনো কৃত্রিম পরিবেশে সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিতভাবে যখন কোনো বস্তু বা ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পর্যবেক্ষণ করা হয় তখন তাকে পরীক্ষণ বলে। আরোহ অনুমানের লক্ষ্য কী? ভীষণ গুরুত্বপূর্ণ। সার্বিক সংশ্লেষক বচন গঠন ও তার বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা বা আবিষ্কারই হলো আরোহের লক্ষ্য। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর বিশ্বাস রেখে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন গঠন করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন? উত্তর হবে সার্বিক বা সামান্য সংশ্লেষক বচন। সার্বিক বা সামান্য সংশ্লেষক বচন। অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠিত ও প্রমাণের কথা চিন্তা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি কাকে বলে? যে অনুমানে 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে তাদের মধ্যে অন্য কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হলে তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে। এছাড়া তুমি শর্টে বলতে পারো এভাবে, দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে যে যুক্তি গঠন করা হয় তাকেই বলা হয় উপমা যুক্তি।
পরের প্রশ্ন, ভালো উপমা যুক্তি বা উত্তম উপমা যুক্তি কাকে বলে? দুটি বস্তু বা ঘটনার মধ্যে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য লক্ষ্য করে তার থেকে যদি কোনো উপমা যুক্তি গঠন করা হয় তখন তাকে ভালো উপমা যুক্তি বা উত্তম উপমা যুক্তি বলে। মন্দ উপমা যুক্তি বা দুষ্ট উপমা যুক্তি, যে উপমা যুক্তিতে দুটি বস্তু বা বিষয়ের সাদৃশ্য নিছকই বাহ্যিক ও অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ তাকে মন্দ উপমা যুক্তি বা দুষ্ট উপমা যুক্তি বলে। উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড কী? এখানে তোমাদের 4টি পয়েন্ট তুলে ধরেছি। এই 4টি পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে স্টার চিহ্ন দেওয়া আছে। দেখো, তোমাদের যে কোনো একটা দিলেই হবে, কিন্তু শর্ট কোশ্চেনে এই 4টির মধ্যে থেকে একটা প্রশ্ন এসেই থাকে। 1 নম্বর দেখো, যুক্তিবাক্যে উল্লেখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি। ভীষণ গুরুত্বপূর্ণ। যুক্তিবাক্যে জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি। যুক্তিবাক্যে উল্লেখিত দৃষ্টান্তগুলির মধ্যে ব্যক্তিগত সাদৃশ্য যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। উপমা যুক্তির মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সাদৃশ্যের বিষয়গুলির প্রাসঙ্গিকতা। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিও। প্রকৃত আরোহণমান কয় প্রকার ও কী কী? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। প্রকৃত আরোহণমান 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং উপমা যুক্তি। তথাকথিত আরোহ অনুমান 3 প্রকার: পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান, ঘটনার সংযোজক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না, কারণ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তকে প্রকল্প হিসেবে গ্রহণ করে বৈজ্ঞানিক আরোহ অনুমান গড়ে ওঠে। তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমান বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি। সামান্যীকরণ কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। যে পদ্ধতির সাহায্যে সমজাতীয় বিশেষ দৃষ্টান্ত প্রত্যক্ষ করে তার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষ বচন গঠন করা হয় তাকে সামান্যীকরণ প্রক্রিয়া বলে। তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? যেসব অনুমানের আকৃতি অনেকটা আরোহের মতো অথচ তাদের মধ্যে আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্যগুলি উপস্থিত থাকে না, তাদের তথাকথিত আরোহ অনুমান বলে। আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলি। এই কটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের যুক্তি থেকে আসেই এবং আরোহ যুক্তি থেকেও তোমাদের আসবে। তো আরোহ যুক্তির সিদ্ধান্ত 2 বা ততোধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যকে ছাপিয়ে যায়, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয়, মানে আশ্রয় বাক্য থেকে সবসময় ব্যাপক হয় বা অধিক হয়। 3 নম্বর, আরোহ অনুমানের লক্ষ্য হল সামান্য বা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা। 4 নম্বর, আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য। আরোহ যুক্তির বস্তুগত সত্যতা ও আকারগত সত্যতা উভয়ই বিচার করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিও। আরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তির সম্বন্ধ থাকে না। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল আরোহমূলক লাভ বা ঝাঁপ বা ঝুঁকি। ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আসছি, আরোহমূলক লাভ বা ঝাঁপ বা ঝুঁকি বলতে কী বোঝো? আরোহ অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে যে বিস্তর ব্যবধান থাকে, এই বিস্তর ব্যবধান অতিক্রম করাকে আরোহমূলক লাভ বা ঝাঁপ বা ঝুঁকি বলে। অথবা এইভাবে তোমরা বলতে পারো, আরোহ অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হওয়াকেই আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলা হয়। তর্কবিজ্ঞানী বেন এবং মিল এর মতে আরোহমূলক লাভ বা ঝুঁকি হল বৈজ্ঞানিক আরোহের প্রধান লক্ষণ। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? সাধারণ মানুষ যে প্রক্রিয়ায় অনুমান করে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও সেই একই প্রক্রিয়ায় অনুমান করা হয় বলে একে লৌকিক আরোহ অনুমানও বলা হয়। উপমা যুক্তির ভিত্তি কী অথবা লৌকিক আরোহের ভিত্তি কী? উপমা যুক্তির ভিত্তি হল উভয়ের মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য, আর লৌকিক আরোহের ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা। লৌকিক আরোহকে প্রকৃত আরোহ অনুমান বলা হয় কেন? কারণ এক্ষেত্রে
আরোহমূলক লাভ বা ঝুঁকি বর্তমান থাকে। মন্দ উপমা বা দুষ্ট উপমার দৃষ্টান্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যেই প্রশ্নগুলিতে তোমাদের স্টার চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলি একটাও বাদ দেওয়া যাবে না। সেই প্রশ্নগুলির মধ্যে থেকে উচ্চ মাধ্যমিকে এসএকিউ যে 5টি প্রশ্ন তোমাদের আরও অনুমান স্বরূপ থেকে আসবে তা 100% কমন পাবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো তারপরে দেখো উদাহরণটা, মানুষের মতো উদ্ভিদের জন্ম, বৃদ্ধি এবং ধ্বংস আছে বলতে পারো, লয় আছে বলতে পারো, বা মৃত্যু আছে বলতে পারো। ঠিক আছে, তো আমি এখানে লয় বলেছি, তোমরা ধ্বংস বলতে পারো, মৃত্যু বলতে পারো। মানুষের যেহেতু চিন্তা শক্তি আছে, অতএব উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে। অথবা ছাগল ও চেয়ারে উভয়েরই 4টি পা আছে। ছাগল ঘাস খেতে পারে, সুতরাং চেয়ারও ঘাস খেতে পারবে। রাম ও শ্যাম দুজনের রক্তেই ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে। রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যাম কুইনাইন খেলে ভালো হবে। অথবা এইভাবে দিতে পারো, পৃথিবী ও মঙ্গল উভয় গ্রহ, উভয় জল, আলো, বাতাস আছে। পৃথিবীতে যেহেতু জীবের অস্তিত্ব আছে, সুতরাং মঙ্গল গ্রহেও জীবের অস্তিত্ব আছে। উপমা কি? সাদৃশ্যের ভিত্তিতে একটি বিষয় থেকে আরেকটি বিষয় করাই উপমা। অনুমান করাকে উপমা যুক্তি বলে। যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে পূর্ণিমা চাঁদকে রুটির সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, উপমা যুক্তির উদাহরণ দাও। এখানে ভালো বা মন্দ কথা বলা হয়নি, শুধু বলছে উপমা যুক্তির উদাহরণ দাও। তো তোমরা ভালো অথবা উপমা যে কোনো একটা উদাহরণ দিলেই চলবে। জুঁই ফুল ও বেল ফুল উভয় সাদা বর্ণের। জুঁই ফুল সুগন্ধযুক্ত, সুতরাং বেল ফুলও সুগন্ধযুক্ত। তারপর দেখো এমসিকিউ যে প্রশ্নগুলি অবশ্যই করতে হবে। এই প্রশ্নগুলি বাদ দিলে তোমার পরীক্ষাতে 5 নম্বর বাদ যাবে। তো দেখো তোমাদের এসএকিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকেই এমসিকিউ অনেকগুলি পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে এখানে অনলাইনার দিয়েছি যেন এক ঝলকেই তোমাদের মনে থাকে। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা বা ভ্রান্ত সাদৃশ্যমূলক অনুমান। আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহী যুক্তিতে, তা হলো উপমা যুক্তি। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। কোন সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? উপমা যুক্তির। পরের প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? উত্তর হবে সামান্য বা সার্বিক সংশ্লেষক বচন। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আরোহমূলক লাভ। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন বেকন। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হলো আরোহ অনুমান, এটি বলেছেন জয়েস। ভীষণ গুরুত্বপূর্ণ। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদাই সম্ভাব্য। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। অপসারণ, সঙ্গপ্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। উত্তর হবে বৈজ্ঞানিক। আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। আরোহণের বস্তুগত ভিত্তি হলো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, বস্তুগত ভিত্তি জানে আমরা পর্যবেক্ষণ ও পরীক্ষণ। যেহেতু পর্যবেক্ষণ প্রথমেই থাকে তাই আমরা উত্তর নেব পর্যবেক্ষণ। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া বলেছেন মিল। আরোহমূলক লাভের কথা বলেছেন বেইন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। লৌকিক বা অবৈজ্ঞানিক আরোহ অনুমানে বিবেচনা করা হয় কেবল সদার্থক দৃষ্টান্ত। এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখক হলেন জেস মিল। ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা কপি, এখানে বানানটা ভুল আছে, কপি হবে কৌকার পয়সি। পর্যবেক্ষণের ক্ষেত্রে 3টি শর্তের কথা বলেছেন জয়েস। আরোহ যুক্তিতে প্রসক্তি সম্বন্ধ থাকে না। এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম এমসিকিউ অনলাইনে, সেই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তোমাদের জানার জন্য, কারণ এই অধ্যায় থেকে মাত্র কটি প্রশ্ন পড়ি 10 নম্বর তোমাকে হাসিল করতে হবে। তাই তোমাদেরকে বলবো খুব ভালোভাবে কয়েকবার পড়ো, মন দিয়ে পড়ো এবং খাতায় লেখো, দেখবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হুবহু কমন বলে মনে হবে।
তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহ বা লৌকিক আরোহের ভিত্তি কী, বা অথবা লৌকিক আরোহের আকারগত ভিত্তি কী, অবাধ অভিজ্ঞতা বা দৃষ্টান্ত গণনা। এখানে দুটো প্রশ্নের উত্তর একসাথে করা আছে। লৌকিক আরোহের বস্তুগত ভিত্তি পর্যবেক্ষণ। আরোহ যুক্তির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন মিল। উপমা যুক্তি দুই প্রকার, ভালো উপমা এবং মন্দ উপমা। প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকর নিয়মের মধ্যে কোনো পার্থক্য নেই একথা বলেছেন মিল। আরোহ অনুমানের প্রতিষ্ঠাতা হলেন বেইন, আর আরোহ অনুমানের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মিল। এই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি চর্চা করলেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে তুমি 10-এ 10ই পাবে, আমি আশাবাদী। এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এবং যে কোনো শিক্ষককে দিয়ে তোমরা, দর্শনের শিক্ষককে দিয়ে তোমরা এই প্রশ্নগুলি যাচাই করে। এবার আমরা মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আলোচনা করব। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ, দুটো এসিকিউ এবং একটা বড় প্রশ্ন লিখতে হবে। তো এই ভিডিওতেই তোমরা 100% এমসিকিউ এসিকিউ উত্তর পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবং বড় প্রশ্ন তোমরা 3টে পড়ে যাবে, দুটো তোমাদের পছন্দের বলছি, একটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি আর একটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, এবং তোমরা যে কোনো একটি পড়ে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এখানে অনলাইনে দিয়েছি কয়েকটা। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ পদ্ধতির বা আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টার্ট মিল, আর জন স্টার্ট মিলকেই আরোহ মানে প্রকৃত প্রবর্তক বলা হয়। তারপর দেখো মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণের দিক থেকে বিচার করা হয়, মানে মিলের কোন পদ্ধতি থেকে কারণকে পরিমাণের দিক থেকে বিচার করা হয় সেটা হবে সহপরিবর্তন পদ্ধতি। তারপরে দেখো মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্যায় পদ্ধতি। এবার তোমাদের আমি অপশন সহ প্রশ্নোত্তর বলবো। তো দেখো প্রথম প্রশ্ন, মিল কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কটি পরীক্ষামূলক পদ্ধতির উদ্ভাবন করেন? উত্তর হবে 5টি। মিলের পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে অপনয় বা অপসারণ সূত্রের উপর প্রতিষ্ঠিত। 3 নম্বর প্রশ্ন, মিল স্বীকৃত মৌলিক বা মুখ্য পদ্ধতিগুলি হলো 2টি, অন্যায় পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতি। পরের প্রশ্ন, অপসারণ সূত্রের সংখ্যা 4টি, মিলের মতে 3টি, আর টোটাল অপসারণ সূত্র হচ্ছে 4টি। মিলের মতো অপসারণ সূত্রের সংখ্যা হচ্ছে 3টি। মিলের অপসারণ সূত্রগুলির ভিত্তি হলো কার্যকারণ নিয়ম। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিলের কোন পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন? মিল কোন পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলেছেন? উত্তর হবে অন্যায় পদ্ধতি। নিচের সাংকেতিক আকারটি কোন পদ্ধতি? এখানে একটা বলে রাখি, তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে এমসিকিউয়ে একটা তোমাদের সাংকেতিক আকার আসবে। মিলের যে 4টি মানে সিলেবাসে রয়েছে যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে যে কোনো একটা সাংকেতিক দৃষ্টান্ত পরীক্ষা আসবে। আমি তোমাদের যে সাংকেতিক দৃষ্টান্তগুলো তুলে ধরছি তার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো এখানে পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা দেওয়া আছে। এখানে একটা কমন ব্যাপার আছে, পূর্ববর্তী ঘটনার সঙ্গে অনুবর্তী ঘটনা। দেখো উভয় ক্ষেত্রে এর মিল আছে, আর যদি উভয় দৃষ্টান্তে যদি এর মিল থাকে, ঠিক আছে, বাকি ঘটনাগুলো যদি পরিবর্তন হয় সেটা হবে অন্যায় পদ্ধতি। অন্যায় মানে হচ্ছে মিল, ঠিক আছে, পূর্ববর্তী ঘটনার সঙ্গে অনুবর্তী ঘটনা মিল থাকবে। সদার্থক দৃষ্টান্তের মানে 2 বা ততোধিক সদার্থক দৃষ্টান্ত থাকবে, তার মিল থাকবে, তার নাম হচ্ছে অন্যায় পদ্ধতি। আশা করি বুঝিয়ে যাও উত্তরটা। অন্যায় পদ্ধতি অপসারণে কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? উত্তর হবে প্রথম সূত্র। কোন কোন পদ্ধতিকে মৌলিক পদ্ধতি বলা হয়? মৌলিক পদ্ধতি 2টি, অন্যায় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি। ঠিক আছে, অন্যায় পদ্ধতির সিদ্ধান্ত হয় সম্ভাব্য। আমরা জানি আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য। পরের প্রশ্ন, মিলে যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো অন্যায় পদ্ধতি। তবে দেখো অন্যায় পদ্ধতি ভ্রান্ত প্রয়োগের ফলে কী দোষ ঘটে? অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। অন্যায় পদ্ধতি মূলত কিরূপ পদ্ধতি? উত্তর হবে পর্যবেক্ষণমূলক। কোন পদ্ধতি বহুকারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত নয়? উত্তর হবে অন্যায় পদ্ধতি। পর্যবেক্ষণ দোষ কোন পদ্ধতির ব্যবহারিক দোষ? উত্তর হবে অন্যায় পদ্ধতির। মিল কোন পদ্ধতিকে প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন? উত্তর হবে ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতিকে প্রমাণের শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়েছে। মিলের কোন পদ্ধতিতে মাত্র 2টি দৃষ্টান্ত যাচাই করা হয়? একটি সদার্থক, একটি নর্থক, সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতিতে 2টি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয়। পরের প্রশ্ন,
মিলের কোন পদ্ধতি মূলত পরীক্ষণমূলক? উত্তর হবে ব্যতিরেকি। ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে কোন দোষ ঘটে? উত্তর হবে কাকতালীয় দোষ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, হয়তো পরীক্ষাতে পড়েই গেছে। তারপরে দেখো, কোন পদ্ধতিকে মিশ্র পদ্ধতি বা দ্বৈত পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি বলা হয়, বা দ্বি অন্বয় পদ্ধতিও বলা হয়? সেটি হচ্ছে অন্বয় ব্যতিরেকি বা যুগ্ম পদ্ধতি। মিশ্র পদ্ধতি বলা হয়, দ্বৈত পদ্ধতি বলা হয়, সংযুক্ত পদ্ধতি বলা হয়, দ্বি অন্বয় পদ্ধতি বলা হয়। এগুলো মাথায় রাখতে হবে, এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মিলের কোন পদ্ধতিকে অপরোক্ষ ব্যতিরেকি পদ্ধতি বলেছেন? উত্তর হবে অন্বয় ব্যতিরেকি। কোন পদ্ধতিকে অন্বয় পদ্ধতির উন্নত রূপ বলা হয়েছে? অন্বয় ব্যতিরেকি। পরের প্রশ্ন, নিম্নোক্ত সাংকেতিক উদাহরণটি কোন পদ্ধতির? এখানে দেখো একটু এখানে এলোমেলো হয়ে গেছে সাংকেতিক আকারটা। যদি তোমরা যদি দেখো দৃষ্টান্ত গুচ্ছ বড়ো থাকে, মানে বড়ো বলতে একটা সদার্থক দৃষ্টান্ত, একটা নর্থক দৃষ্টান্ত। দেখো প্রথমটা হচ্ছে সদার্থক দৃষ্টান্ত গুচ্ছ, আর দ্বিতীয় হচ্ছে নর্থ দৃষ্টান্ত গুচ্ছ। ঠিক আছে, এই দৃষ্টান্ত গুচ্ছ যদি দুটো মানে কি সদার্থক দৃষ্টান্ত গুচ্ছ আর নর্থ দৃষ্টান্ত গুচ্ছ থাকে, তাহলে জানবে এটা কোন পদ্ধতি? এটা অবশ্যই অন্বয় ব্যতিরেকি পদ্ধতি। একান্বয়ী পদ্ধতি কাকে বলা হয়? অন্বয়ী পদ্ধতিকে। কোন পদ্ধতিতে দুটি ঘটনার মধ্যে হ্রাস বৃদ্ধির ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, মানে সংখ্যার হ্রাস বৃদ্ধি এরকম বোঝালে পরে সেটা হবে সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন একই সাথে পরিবর্তন, একই সাথে বাড়তে পারে, একই সাথে কমতে পারে, একটি বাড়লে অন্যটি কমতে পারে। কোন পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অনেক ব্যাপক, বা কোন পদ্ধতির পরিধি অনেক ব্যাপক? এটা হবে অন্বয় পদ্ধতি। মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? উত্তর হবে অন্বয় পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? এখানে দেখো পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। এখানে পূর্ববর্তী ঘটনার সঙ্গে অনুবর্তী ঘটনার একটা বিষয় লক্ষ্য করে যে এ উপস্থিত এবং বড় হাতের এ উপস্থিত, তো ছোট হাতের এও উপস্থিত আছে, তাহলে এটা অন্বয় পদ্ধতি হবে। সদর্থক ও নর্থক দুই প্রকার দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন হয় কোন পদ্ধতিতে? তোমাদেরকে বলেছিলাম দুটি দৃষ্টান্ত থাকে, একটা সদর্থক একটা নর্থক, সেটা হচ্ছে ব্যতিরেকি। আর দৃষ্টান্ত গুচ্ছ, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, নর্থক দৃষ্টান্ত গুচ্ছ, সেটা হবে অন্বয় ব্যতিরেকি পদ্ধতি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। মিলের যে অবরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, সেটি হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। কোন পদ্ধতিকে যুগ্ম পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি বা মিশ্র পদ্ধতি বা দ্বি অন্বয় পদ্ধতি বলা হয়? উত্তর হবে অন্বয় ব্যতিরেকি পদ্ধতিকে। যে আরোমূলক পদ্ধতিকে কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণে অনুসরণ করা যায়, সেটি হলো অন্বয় পদ্ধতি। তারপর দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে তোমাদের আলোচনা করব। যেহেতু এই বছর দুটো এসিকিউ তোমাদের এই অধ্যায় থেকে আসবে, তো আমি কিছু তোমাদের আলোচনা করে নিই। এখানে তোমাদের দেখো, এখানে বলছে পরীক্ষণমূলক পদ্ধতি। তাহলে পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কী বোঝো, বা পরীক্ষণমূলক পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে বিভিন্ন ঘটনা থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলি বর্জন করে দুটি বিষয়ের মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা হয় বা প্রমাণ করা সম্ভব হয়, তাকে পরীক্ষণমূলক পদ্ধতি বলা হয়। মিলে পঞ্চম পরীক্ষণমূলক পদ্ধতি। মিলে 5টি পরীক্ষামূলক পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে অন্বয় পদ্ধতি, 2 নম্বর হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, 3 নম্বর হচ্ছে অন্বয় ব্যতিরেকি, 4 নম্বর সহপরিবর্তন, 5 নম্বর পরিশেষ পদ্ধতি। অপসারণ পদ্ধতি বা অপসারণ পদ্ধতি কাকে বলে? এভাবে বলা যেতে পারে উত্তরটা, যে পদ্ধতির সাহায্যে আলোচ্য ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক বিষয়গুলিকে গ্রহণ করে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে অপসারণ বা বর্জন করা হয়, তাকেই বলা হয় অপসারণ পদ্ধতি। অপসারণের সূত্র। অপসারণের সূত্র দেখো, অপসারণ সূত্র কাকে বলে? অপসারণ প্রক্রিয়াকে কার্যকর করতে হলে কতগুলি নিয়ম বা সূত্র অনুসরণ করার প্রয়োজন হয়, সেগুলিকে বলা হয় অপসারণ সূত্র। অপসারণ সূত্রের নিয়মাবলী বা সূত্রাবলী। প্রথম সূত্র, অপসারণের প্রথম সূত্রটি উল্লেখ করো। তখন তোমরা এভাবে উল্লেখ করবে, পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কার্যের অস্তিত্বের কোনো বিলুপ্তি বা হানি হয় না, সেই অংশটি কখনোই কারণ বা কারণের অংশ হতে পারে না। অপসারণের এই সূত্র বা নিয়মটির উপর ভিত্তি করে অন্যায় পদ্ধতি গড়ে ওঠে। দ্বিতীয় সূত্র, যে পূর্ববর্তী ঘটনাকে অপসারণ বা বর্জন করলে কার্যের অস্তিত্বের বিলুপ্তি বা হানি ঘটে, সেই পূর্ববর্তী ঘটনাটি সেই কার্যের কারণ বা কারণের অংশ হবে। অপসারণের এই সূত্র বা নিয়মটির উপর ভিত্তি করে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয় সূত্র,
যদি কোনো এক বিশেষ অনুপাতে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনার হ্রাস বৃদ্ধি ঘটতে দেখা যায়, তাহলে ঘটনা দুটি কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হবে। অপসারণের এই সূত্র বা নিয়মটির উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে। চতুর্থ সূত্র, কোনো একটি ঘটনাকে যদি অপর একটি ঘটনার কারণ বলে জানা থাকে, তাহলে সেই ঘটনাটিকে আর অন্য কোনো ঘটনার বা কার্যের কারণরূপে উল্লেখ করা যায় না। তারপর দেখো, অন্যায় পদ্ধতিকে কেন আবিষ্কারের পদ্ধতি বলা হয়? উত্তর, কারণ এই পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করা হয়, প্রমাণ করা হয় না। কোন পদ্ধতিকে অন্যায় পদ্ধতির উন্নত রূপ বলা হয়? অন্যায় ব্যতিরেকী পদ্ধতিকে। অপসারণের সূত্রগুলি কার্যকর নিয়ম থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে লাভ করা যায়, একথা কে বলেছেন? উত্তর হবে বেইন, তর্কবিদ বেইন বা বেন। পরের প্রশ্ন, অন্যায় পদ্ধতি অপপ্রয়োগের ফলে কোন দোষ ঘটে? অন্যায় পদ্ধতি অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। কোন পদ্ধতি স্থায়ী কারণকে অপসারণ করতে পারে? উত্তর হবে অন্যায় পদ্ধতি। মিলের কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে স্বকার্যকে কারণ বলে মনে করা দোষ ঘটে? উত্তর হবে সহপরিবর্তন পদ্ধতি। কোন পদ্ধতি বহু কারণবাদের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত? উত্তর হবে ব্যতিরেকী পদ্ধতি। অন্যায় পদ্ধতিতে কীরূপ দৃষ্টান্তের প্রয়োজন হয়? উত্তর হবে 2 বা ততোধিক সদার্থক দৃষ্টান্তের প্রয়োজন হয়। প্রাতঃভ্রমণ করলে ঠান্ডা লাগে, না করলে লাগে না, কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? উত্তর হবে অন্যায় ব্যতিরেকী পদ্ধতি বা মিশ্র পদ্ধতি। পাগলা কুকুরের দংশনে জলাতঙ্ক হয়, এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? এখানে অন্যায় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। অপসারণের প্রথম নিয়মটির উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত? উত্তর হবে অন্যায় পদ্ধতি। অপসারণের দ্বিতীয় নিয়মের উপরে কোন পদ্ধতি প্রতিষ্ঠিত? উত্তর হবে ব্যতিরেকী পদ্ধতি। অপসারণের তৃতীয় নিয়মের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত? উত্তর হবে সহপরিবর্তন পদ্ধতি। অপসারণের চতুর্থ নিয়মের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত? উত্তর হবে পরিশেষ পদ্ধতি। মিলের কোন পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয়? উত্তর হবে অন্যায় পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয়। মিলের পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে থেকে যে একটি সাংকেতিক আকার অবশ্যই পরীক্ষাতে আসবে, তার জন্য তোমাদের আমি এখানে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলাম। তো দেখো, প্রথম যে দৃষ্টান্ত দেওয়া আছে, দেখো এ বড় হাতের আছে 1 BC, A1 BC, তারপরে A2 BC। এরকম ক্ষেত্রে সংখ্যা যদি থাকে বা প্লাস প্লাস সংখ্যা যদি থাকে, যোগ চিহ্ন বা মাইনাস চিহ্ন বা 1 2 3 করে থাকে, তাহলে জানবে এটা সহপরিবর্তন পদ্ধতি। একদম হুবহু সহপরিবর্তন, চোখ বুঝে। যদি প্লাস প্লাস থাকে বা মাইনাস প্লাস থাকে বা প্লাস মাইনাস থাকে বা সংখ্যা থাকে 1 2 3 4, তাহলে জানবে এটা সহপরিবর্তন পদ্ধতি। তারপরে যে উদাহরণটা দেখো দেওয়া আছে, দেখো পূর্ববর্তী ঘটনা ABC, অনুবর্তী ঘটনা ABC আছে, তারপরে BC, তারপরে ছোট হাতে বেশি আছে। দেখো একটা কি সদার্থক দৃষ্টান্ত, একটা নর্থ দৃষ্টান্ত। সদার্থক আর একটা নর্থ দৃষ্টান্ত থাকলে সেটা হবে ব্যতিরেকী পদ্ধতি। একটা সদার্থক দৃষ্টান্ত, একটা নর্থ দৃষ্টান্ত, সেটা হবে ব্যতিরেকী পদ্ধতি। তারপরে যে উদাহরণটি দেওয়া আছে, দেখো সেই উদাহরণটি দেখো এখানে লেখা আছে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। এখানে একটা কমন ব্যাপার মিল আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী ঘটনাতে এ উপস্থিত, অনুবর্তী ঘটনাতে এ উপস্থিত। এখানে সদার্থক দৃষ্টান্ত রয়েছে এবং এটা হবে অন্যায় পদ্ধতি। তারপরে যে উদাহরণটি দেওয়া আছে, দেখো সেটাও অন্যায় পদ্ধতির উদাহরণ। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির উদাহরণ। তারপরে যেটা দেওয়া আছে সেটাও অন্যায় পদ্ধতির উদাহরণ। তারপরে এখানে আরও দুটো দেওয়া আছে, দেখো এখানে যে উদাহরণটি দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি অন্যায় পদ্ধতির উদাহরণ। তারপরে যে উদাহরণটি দেওয়া আছে, এই যে প্লাস প্লাস, ঠিক আছে, প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন বা প্লাস মাইনাস চিহ্ন, সেটা হবে সহপরিবর্তন পদ্ধতি। এই ছিল আজকে তোমাদের দুটি অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না। তো থ্যাংক ইউ।